আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে এই লাইভ প্রোগ্রাম বা লাইভের পরেও এই প্রোগ্রাম দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আর সেই সাথে অসংখ্য আন্তরিক ধন্যবাদ। আজ থেকে প্রায় 1.5 বছর আগে যখন করোনার কারণে এই দেশে লকডাউন ঘোষণা করা হয়, এই TV3 বাংলার প্ল্যাটফর্ম ইউজ করে মাহবুবেনকো ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির জন্য সাহায্যার্থে যখন যে প্রয়োজন পড়েছে উপদেশ হিসাবে বা ইনফরমেশন দেওয়ার জন্য আমরা উপস্থিত হয়েছি। এই 1.5 বছরে অনেক কিছুই ঘটে গেছে, এবং সেই 1.5 বছর আগে যখন প্রথম এমপ্লয়ীদের জন্য ফার্লো ঘোষণা করা হয়, তখনও কিন্তু আমরা এসেছিলাম। সেলফ এমপ্লয়েডদের ফার্স্ট গ্রান্ট যখন ঘোষণা করা হয়, তখনও আমরা এসেছিলাম। আজ যখন ফিফথ অ্যান্ড ফাইনাল সেলফ এমপ্লয়েড গ্রান্টের সময় এসেছে, আমরা আবার উপস্থিত হয়েছি এই TV3 বাংলার বুকে। এর মাঝে সেই করোনা বিষাক্ত ছোবলে লক্ষ লক্ষ প্রাণ দিয়েছে। আমার জানার মতো এমন কোনো ব্যক্তি নেই যার কোনো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা পরিচিত কেউ এই করোনা শিকারে হয়নি। আজ সেই বিদেহী আত্মার, সেই করোনার কারণে যাদের প্রাণ দিয়েছেন তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে, তাদেরকে স্মরণ করে আমাদের প্রোগ্রাম শুরু করছি। আমরা হয়তো প্রতি সপ্তাহে আমরা প্রোগ্রাম নিয়ে আসি না, কিন্তু যখন আসি তখন ঝুড়ি নিয়ে আসি। এটা সেই ঠাকুরমার গল্পের ঝুড়ি না, এই ঝুড়িতে থাকে অভিজ্ঞতা এবং প্রশ্নের ভান্ডার। আজও তার ব্যতিক্রম নেই। তাই কথা না বাড়িয়ে আমাদের এই প্রোগ্রামের নিয়মিত যে প্যানেল গেস্ট, চলুন তাদের সাথে পরিচিত হই, তাদেরকে স্বাগত জানাই। প্রথমে চলে যাচ্ছি রেহানার কাছে উদ্বোধনী বক্তব্য বলার জন্য। রেহানা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে। আসলে আবারও আসলাম আপনাদের সুবিধার্থে। যদি আপনাদের কোনো কোয়ারি থাকে বা কিছু থাকে, তাহলে আমরা আজকে আপনাদের প্রশ্নের জবাব দিব। যেহেতু প্রোমোতে আপনারা অলরেডি দেখেছেন যে আমরা আজকে ফার্লো ক্লেইম এবং লিকুইডেশন নিয়ে আমরা আজকে কথা বলবো। আমাদের মেইন ফোকাসটা থাকবে লিকুইডেশন এবং ফিফথ গ্রান্ট নিয়ে। সো আপনাদের যদি কারো কোনো রকমের কোয়েশ্চেন থাকে রিগার্ডিং লিকুইডেশন, আমরা যেটা বলেছি, আমরা আজকে একজন এক্সপার্ট কনসালটেন্ট আনবো আমাদের সাথে, যিনি থাকবেন। ওকে, তো আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোম্পানি বন্ধ করা বা লিকুইডেশন এই জাতীয় যদি কোনো কোয়েশ্চেন থাকে, প্লিজ আমাদেরকে কল করবেন। যে কোনো ধরনের প্রশ্ন স্বাগতম, আমরা আমাদের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। এরপর চলে যাচ্ছি হাসানের কাছে। প্রিয় মুখ আমাদের হাসান কিছু বলার জন্য। হাসান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। TV3 সকল দর্শকদের জানাচ্ছি আমাদের আন্তরিক শুভেচ্ছা। ফিফথ এবং ফাইনাল গ্রান্ট, যেটা মাহবুব আপনি একটু বললেন যে সেলফ অ্যাসেসমেন্টের এটাই হয়তো ফাইনাল গ্রান্ট, এবং আমরাও আশা করতেছি যাতে এটাই ফাইনাল গ্রান্ট হয়। এরপরে যাতে কোভিডের কোনো এফেক্ট আমাদের লাইফে অথবা আমাদের বিজনেসে কোথাও যেন না আসে। সো এই ফিফথ গ্রান্ট এবং ফাইনাল গ্রান্ট নিয়ে অনেক কোশ্চেন আসছে আমাদের। আমরা যখন প্র্যাকটিস করি অনেক কোশ্চেন আসছে যে আমরা পাবো কিনা, এখানে কি কি ক্রাইটেরিয়া আছে।
সো এইভাবে যদি কোনো কোশ্চেন আপনাদের থাকে অবশ্যই আমাদেরকে ফোন করবেন, আমরা আমাদের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব, অথবা আমাদেরকে টেক্সট করবেন, আমরা অ্যান্সার দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ। হাসান, আরেকটা কথা বলতে হচ্ছে, রেহানা কিন্তু একটা কথা বলে গেল, আমাদের সাথে একজন স্পেশাল গেস্ট আছে যিনি এক্সপার্ট, হচ্ছে ইনসলভেন্সি কনসালটেন্ট, এবং আমাদের কাছে হাসান রেহানার কাছে পরিচিত মুখ। এই কারণে বলবো যে আমরা কিন্তু ওনার সাথে এর আগে দুটো প্রোগ্রাম করেছিলাম, কিন্তু টিভি3 বাংলা উনি প্রথমবার এসেছেন। এর আগে আমরা এনটিভিতে দুটো প্রোগ্রামে উনি গেস্ট হিসেবে এসেছিলেন, লিকুইডেশনের ব্যাপারে অ্যাডভাইস দেওয়ার জন্য, পার্সোনাল ব্যাংক্রাপসি ব্যাপারে অ্যাডভাইস দেওয়ার জন্য। এবং অবশ্যই তার এই কথাগুলো, তার অ্যাডভাইস গুলো, তার কাছে ইনফরমেশন গুলো আমাদের এই টিভি3 বাংলা ভিউয়ারদের জন্য উপকারে আসবে। আপনাদের যে কোনো কোশ্চেন থাকতে পারে। জাস্ট টু মেনশন দ্যাট she is non-Bengali, she doesn't speak Bengali, so if the question has to be in English, if you could ask the question, then that would be fantastic. She will be coming in the second part of our program to talk about insolvency and liquidation. চলে যাচ্ছি প্রথমেই যে কোশ্চেনটা আমাদের বার্নিং কোশ্চেন, আমরা বলি যে এই যে ছুরি নিয়ে আসি না, ছুরিতে আমাদের অনেক কোশ্চেন থাকে, অনেক কোশ্চেন আজকে। তবে বার্নিং কোশ্চেন বলবো এই কারণে যে আমাকে, হাসানকে এবং রেহানাকে এতবার এই কোশ্চেন গুলো করা হয়েছে যে আমরা বিরক্ত হই নাই, কিন্তু একটা কথা বলেছি যে আপনারা এই বুধবারে রাত 8টার সময় আমাদের প্রোগ্রাম দেখেন, আপনি আনসার পেয়ে যাবেন। কারণ একই কথা রেকর্ডের মতো বাজানো হচ্ছে, আমরা যদি টিভি প্ল্যাটফর্ম ইউজ করে সবাইকে এই কথাগুলো বলি, সবাই জানতে পারবে। এবং যদি কোশ্চেন থাকে, কাউন্টার কোশ্চেন থাকে, কেউ কোশ্চেন করবে, সেটা আনসার পেয়ে যাবে, হয়তো সেই আনসারের মাধ্যমে ওনার কোশ্চেনটা আনসার পেয়ে যাবে। ঠিক আছে, আমরা প্রথমেই মধ্যে কোশ্চেন চলে আসছে, ক্যান ইউ ডিসকাস সেলফ এমপ্লয়েড ফিফথ গ্রান্ট প্লিজ? ওকে, উইথ রেসপেক্ট আমরা প্রথমেই চলে যাচ্ছি হাসানের কাছে। সে বার্নিং কোশ্চেনটা অনেকগুলো কোশ্চেন আসছে, তার মধ্যে একটা কোশ্চেন ছিল হাসান যে এই ফিফথ এন্ড ফাইনাল গ্রান্ট, ফাইনাল বলবো এই কারণে গভর্নমেন্ট এর পরে কোনো গ্রান্ট দিবে কিনা আমরা জানি না। আমরা হাসানের কথায় তালমির একটা কথা বলতে চাচ্ছি যে আমরা চাই না আর গ্রান্ট নিতে, কারণ গ্রান্টটা দেওয়া হচ্ছে শুধুমাত্র এই করোনার কারণে। এই করোনা যেন আমাদের জীবন থেকে বিদায় নেয়, আমাদের এই দেশ থেকে বিদায় নেয়, সেটাই আমরা সবসময় কামনা করবো। সুতরাং এইটাই ফাইনাল গ্রান্ট হওয়া উচিত। কিন্তু ফাইনাল গ্রান্টের জন্য কে এলিজিবল, কে অ্যাপ্লাই করতে পারবে, এটা কিন্তু সবাই জানতে হবে। কারণ একটা কথা সবসময় গভর্নমেন্ট ওয়েবসাইটে একটা কথা উল্লেখ করেছে, এই গ্রান্টটা অন্য গ্রান্টের মতো না, সিম্পল যে আপনার ওই ইনকামের উপর বেস করে আপনাকে দিয়ে দিবে সেই 2 বছর আগে, এখানে তা না। প্রথমেই চাচ্ছি কারা এলিজিবল। হাসান যদি কোশ্চেনটা আনসার দিতে পারেন, প্রথমে আমরা ধীরে ধীরে আসবো বাকি কোশ্চেন গুলোতে, কিন্তু হাসানের কাছে চলে যাচ্ছি, এই ফিফথ এন্ড ফাইনাল গ্রান্টের জন্য কারা এলিজিবল, শুধু এই কোশ্চেনটা আনসার দিবেন, এলিজিবল কারা। ওকে ভাই, ফিফথ এবং ফাইনাল গ্রান্ট যেটা, এটা গভর্নমেন্ট তাদের ওয়েবসাইটে নিজেই তারাও উল্লেখ করছে যে এটা কিন্তু আসলে অন্য গ্রান্টের সাথে আলাদা হবে। সো এখানকার যে এলিজিবিলিটি আছে এটা তারা ফিক্সড করছে যে অবশ্যই যে ট্যাক্স রিটার্ন সাবমিট থাকতে হবে, ট্যাক্স রিটার্ন সাবমিট থাকতে হবে প্রি প্যান্ডামিক অর্থাৎ প্রি কোভিড ইয়ারে থাকতে হবে, হুইচ ইজ লাইক 1920, এই ইয়ারে এটা থাকতে হবে, ট্যাক্স রিটার্ন অবশ্যই থাকতে হবে। এবং এটা কম্পেয়ার করবে, তারা কম্পেয়ার করবে 2021 ট্যাক্স ইয়ারের সাথে, যে যদি তাদের ট্যাক্স টার্ন ওভার, এখানে যে কথাটা উল্লেখ করছে, আগে সবসময় তারা উল্লেখ করতো নেট প্রফিট, কিন্তু এবার যেটা এটা তারা উল্লেখ করছে যে টার্ন ওভার যদি 30% এবং এর মোর হয়, তখন কিন্তু এখানে তারা 80% গ্রান্ট পাবে। কিন্তু যদি 30% এবং এর সাথে কম এফেক্টেড হয়, তখন কিন্তু গ্রান্টটা একটু পাবে তারা, কিন্তু এটা কমে যাবে, 30% আসবে। সো মেইন যেটা যারা এলিজিবল হবে, মেইনটা হচ্ছে অবশ্যই 1920 ট্যাক্স ইয়ার, এটা সাবমিট থাকতে হবে, তাদের এফেক্টেড হতে হবে, এবং টার্ন ওভার হুইচ ইজ 2021 ট্যাক্স ইয়ারের টার্ন ওভার
লাস্ট ইয়ারের ট্যাক্সের চাইতে কম হতে হবে। ওকে রাইট, হাসান আমি আনসারটা পেয়ে গেলাম। কারা এলিজিবল? এলিজিবল হচ্ছে তারাই যারা আগে গ্রান্ট পাক বা না পাক, অ্যাটলিস্ট তারা 1920 ট্যাক্স রিটার্ন জমা দিছে, এবং সেটা কিন্তু জমা দেওয়ার একটা ডেট ছিল 2nd of মার্চের আগে জমা দিচ্ছে যারা 2nd of March 2020-তে 1920টা 2nd of March 2021-এর মধ্যে যারা জমা দিচ্ছে, এবং 2021-এ সে সেলফ এমপ্লয়েড ছিল, তারাই শুধুমাত্র এলিজিবল। এবং এখানে কিছু ক্রাইটেরিয়া ছিল হাসান, সেটা হচ্ছে যে তাদের ইন্টেনশন আছে কিনা, এটা একটা ক্রাইটেরিয়ার মধ্যে পড়তেছে। তো এই জিনিসগুলো যদি থাকে তাহলে আপনি এলিজিবল। ওকে, এখন কথা হচ্ছে হাসান, এলিজিবল মনে করেন একজন এলিজিবল, এখন আমি ধরে নিলাম আমাদের টিভি অনেকে এলিজিবল হয়ে গেছে এই সেন্সে। এখন যদি এলিজিবল হয়, সে কখন সে অ্যাপ্লাই করতে পারবে? আনসারটা দেন প্লিজ। ওকে ভাই, সো অ্যাপ্লাই যে ওয়েবসাইটে হেসামার্স ওয়েবসাইট যেটা বলা হচ্ছে যে মিড জুলাই এটা ওপেন করবে, যে মিড জুলাই মানে আজকে আমাদের 14 of জুলাই। সো মিড জুলাই আমরা হাসান একটু ইন্টারাপ্ট করতে হচ্ছে। আমরা সবসময় বলি প্রোগ্রামে যে আমরা সবসময় প্রায়োরিটি দিব কলারদেরকে, যারা কল করবেন সাথে সাথে আমরা আনসার নেব, কোশ্চেন নেব, আমরা আনসার দেওয়ার চেষ্টা করব। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনারা সকল ভালো আছেন? জি আসিফ আল্লাহ, জিতু ভাই। জি জি জি, কই আপনারা আইসেন, কই একটা ফোন করি তোরা জানি বুঝছেন না নি। আর আপনারা তিনজনকে ধন্যবাদ, কারণ আমরা আসলে আপনারা ফলো রাখি যে আপনারা কবে আইরা বুঝছেন না নি। এখন আমার একটা কোয়েশ্চন হইল গিয়া, আমার একজন স্টাফ ফার্লোত রয়েছে এবছরই, আর আমার রেস্টুরেন্টের ভিতরে মানে বিল্ডিং ওয়ার্ক হইল। তে এখন যদি সেপ্টেম্বর পর্যন্ত থাকে, কারণ আমরা ইনসাইড ওপেন নাই, তে স্টিল আমার কোনো সমস্যা হইব নি বুঝছেন না নি। সেপ্টেম্বর পর্যন্ত থাকে, কারণ হে জেনুইন হে কোনোদিনও খামো আইছে না, মানে পার্লত গেছে থাকি বুঝছেন না নি। এখানে কোনো ডজি খুঁজছো নাই বুঝছেন না নি, এখানে জেনুইন। তো আমি চাইলাম আকিল যে একটু শিওর হইবার লাগে যে আমি মানে কোনো প্রবলেমও ফরমুনি বা ইনকোয়ারিজ ফরমুনি ওটা কি জানতে চাইলাম বুঝছেন না নি। আর 2 নম্বর কথা হলো রেহানা হওয়ারে ধন্যবাদ, কারণ আমি কাউন্সিলটাই বহুত হেল্প পাইছি, তার অ্যাডভাইস হওয়ার বাদে নিয়ারলি 10-12,000 পাউন্ড এক্সট্রা পাইছি বুঝছেন না নি, মানে গ্রান্ট বাদে। লাগে ধন্যবাদ, আর আপনারা ভালো থাকুয়া, আর আপনারা আমরা হেল্প করার এর লাগে আপনারা ধন্যবাদ। ওকে, আসসালামু আলাইকুম। জিতু ভাই, আপনি কি লাইনে যদি থাকেন একটু ভালো হয়, কারণ আপনাকে দুই একটা কোশ্চেন করব, অথবা আপনি শুনলে ভালো হয়। বলেন। ওকে ভাই, একটা হচ্ছে যে ভালো জিনিসটা অনেকবার এক্সপ্লেন করছি, হয়তো আবার করলে কোনো অসুবিধা নাই। সেটা ভালো জিনিসটা এইভাবেই চালু হয়েছিল যে আপনি এই করোনাকালীন সময়ে আপনি একজনকে কাজে রাখতে পারতেছেন না, কারণ আপনার এনাফ কাজ নাই আপনার কাছে। সেই কারণে আপনি তাকে ফার্লোতে তাকে কাজ থেকে বাদ না দিয়ে তাকে কাজে রাখতেছেন। শুধুমাত্র গভর্নমেন্ট বলছে যে তুমি তাকে কাজ থেকে বাদ দিও না, তাকে P40F দিও না, তুমি কাজে রাখো, এবং আমি তার বেতনে 80% তোমাকে দিব। এই কারণে যে তোমার এখন কাজ থেকে বাদ দেওয়া। কিন্তু এখন আপনার এই যুক্তি যদি ঠিক থাকে যে করোনাকালীন সময়ে আপনি তাকে কাজে রাখতে পারতেছেন, আপনার এনাফ কাজ নাই, দ্যাটস গুড এনাফ। জিতু ভাই, আপনি যদি ওই যুক্তি থাকে ঠিক থাকে, আপনি কোনো কিছু অন্যায় করতেছেন না, তাকে ফার্লোতে রাখতে পারবেন সেপ্টেম্বর পর্যন্ত। যে আপনারা তো অ্যাকাউন্টেন্ট সালাইরা বুঝছেন না, আপনারা জানবা এখন কিন্তু ইন্ডিয়ান রেস্টুরেন্ট গুলোর অবস্থা ভালো নাই। জি, টেকুয়ের অবস্থা হেভি খারাপ বুঝছেন না, কারণ আগে জেলা পয়লা ভাইরাসের সময় জেলা আসলো ইলা নাই, এখন হেভি খারাপ, মানে ব্যবসা নিয়ারলি হাফ হয়ে গেছে। আমি যতক্ষণ ইনকোয়ারি করছি বহুত ব্যবসা ডাউন হয়েছে, কিন্তু এখন আমি একদম হয়তো P45 দিতাম, আর নাইলে মানে ওলা সেপ্টেম্বর চালাইয়া দিতাম। আমার এটা রাইট হয়ে আছে নি। জিতু ভাই, একটা কথা আপনার প্রিয় ব্যক্তি রেহানা বলবে একটা কথা, সেটা হচ্ছে যে আসলে বিজনেস কম বেশির সাথে অনেক সময় ফার্লোর সম্পর্ক নাই। এটা এখানে একটু সূক্ষ্ম একটা ব্যাপার আছে। আমি রেহানা একটু এক্সপ্লেন করবো, তারপর যদি আমার কিছু অ্যাড করতে করবো। জিতু ভাই একটু লাইনে থাকেন। জি
আসলে ফার্লোটা এই জন্যই দেওয়া হয়েছে যে আপনি তাকে P45 দিবেন না, তাকে কাজে রাখবেন। এখন যদি আপনি এমন সিচুয়েশনে পড়েন যে আপনি তো তাকে বেতনই দিতে পারতেছেন না, আপনার তো টাকাই নাই সেই মুহূর্তে, তো তাকে আপনি সেপ্টেম্বর পর্যন্ত রাখেন, সেপ্টেম্বর পরে তখন আপনি চিন্তা করবেন এটা P45 ইস্যু করবেন কিনা। এখন আরেকটা কথা যেটা যে ফার্লোর সাথে যে আমি কাজে রাখবো কি রাখবো না কি করব, এটার সাথে আসলে ডিপেন্ড করে হচ্ছে আপনার ওপেনিং আওয়ার। আপনার ওপেনিং আওয়ারটা ম্যাচ করতে হবে, ঠিক আছে? মানে আপনি ধরেন খোলা রাখলেন 12টা থেকে 8টা পর্যন্ত খোলা রাখলেন, তো আপনাকে এমন ভাবে কভার করতে হবে জিনিসটা, আওয়ারটা কভার করতে হবে যে কেউ না কেউ আছে, কভার দেওয়ার মতো আছে, আপনার ফ্রন্টে একজন, আপনার কিচেনে একজন, আপনার ডেলিভারিতে থাকলে ডেলিভারিতে একজন, এভাবে আপনাকে একটা কভার দিতে হবে। ওপেনিং আওয়ারটা ম্যাচ করতে হবে, না হলে অবভিয়াসলি যদি কখনো ইনভেস্টিগেশন আসে আপনাকে আনসার করতে হবে যে আমার কি হলো, আমি কেমনে বিজনেস রেস্টুরেন্ট চালাইলাম। এইগুলা একটু মাথায় রাখতে হবে। জি 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 জি, এটা আপনার আগের প্রোগ্রাম দেখছি আমি, মাহবুবের কথায় আমি এটা অলরেডি সর্ট আউট করছি 7 মান্থ আগে, বুঝছেন না? ওপেনিং আওয়ার আমি অলরেডি সেট আউট করছি, কারণ মাহবুবের কথা শুনলে মাহবুবের বহুত আগে ওইটা কোয়েশ্চেন প্রোগ্রামও, বুঝছেন নি? জি, তা আপনার বিশেষ করে ধন্যবাদ, কারণ আপনার জায়গায় আমি 13,000 পাউন্ড এক্সট্রা পাইছি, কারণ আমি নাইলে আমি এগুলা চুকাইলাম না কাউন্সিল, বুঝছেন না? না, এটা আসলে আপনি পাইতেন, আপনি হয়তো বা আমাদের কাছ থেকে ইনফরমেশনটা পাইছেন, এটা আপনি এলিজিবল ছিলেন, সে কারণে আপনি পাইছেন, সে কারণে আপনি পাইছেন। আপনারা যে ইনফরমেশন জানাই বাদে চুকাইছি, বুঝছেন, চুকাইয়া বার করছি, বুঝছেন না? ভালো লাগলো শুনে যে উপকারে আসছি, ভালো লাগলো, সেটা আমাদের জন্য দোয়া করবেন। জি। আর সেই সাথে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে TV3 কেউ আমাদের ধন্যবাদ দিতে হবে যে এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য, যার মাধ্যমে আমরা এই কমিটি, জিতু ভাইয়ের মতো অনেক কমিটি, অনেককে আমরা সাহায্য করতে পেরেছি। আমরা কোনো ক্রেডিট নিতে চাচ্ছি না, আমরা যদি কোনো সাহায্য করে থাকি সে কারণে আমরা মনে করবো যে একটা শান্তি পেলাম, আমরা কোনো কিছু করতে পারছি। আমরা পরবর্তী কলায় চলে যাব। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ভাই। প্রশ্ন আছে? জি ভাই, কোকা ভাই। প্রশ্নটা হচ্ছে কি, আমি উদ্দেশ্য রেস্টুরেন্ট খাম দেখাইতাম নাই, আমি দেখা গেছে ইউনিভার্সাল ক্রেডিটও আছি, তো এখন যদি আমি সেলফ এমপ্লয় হয়ে যাই, ঠিকঠাক কিতা আমি ইন্ডিয়ান খাম দেখাইতাম না, বাদে কিন্তু আমার বেনিফিট এফেক্ট করবো না। রাইট, ঠিক রিলেভেন্ট না কোশ্চেনটা, তবু আমি হাসানকে বলবো এটা আনসার দেওয়ার জন্য। উনি ইউনিভার্সাল ক্রেডিটে আছে এবং এমপ্লয়ি ছিল, এখন এমপ্লয়মেন্ট বাদ দিয়ে উনি সেলফ এমপ্লয়েড হবে, ওনার ইউনিভার্সাল ক্রেডিট কোনো এফেক্ট আসবে কিনা হাসান যদি একটু ব্যাখ্যা করেন প্লিজ। হ্যাঁ ভাই, প্রথম এটা হচ্ছে যে আপনি কত ঘন্টা ওখানে এমপ্লয়মেন্টে আছেন, এটা একটা মেইন বিষয়। 24 আওয়ার্স আছে ওখানে। 24 আওয়ার্স। এখন সেম ভাবে ভাই আপনি যদি সেলফ এমপ্লয়েডে আসেন, আপনার সার্কামস্ট্যান্স চেঞ্জ হলো, এটা তাদেরকে জানাতে হবে। কিন্তু যেটা মেইন বিষয় হচ্ছে এখানে, আপনি যখন এমপ্লয়মেন্টে ছিলেন তখন আপনার যে স্যালারি পাইতেন, আপনার যে ইনফরমেশনটা, এটা কিন্তু ইউনিভার্সিটির সরাসরি এইচআরসি থেকে নিয়ে নিত। কিন্তু আপনি যখন সেলফ এমপ্লয়েড হবেন, এটা আপনাকে প্রত্যেক মাসে মাসে এটাকে তাদেরকে রিপোর্ট করতে হবে যে আপনার ইনকাম কত, আপনার এক্সপেন্স কত। এটাই সবচেয়ে বড় একটা চেঞ্জ আসবে আপনার। আর আপনাকে হয়তো তারা বিভিন্ন যখন ইন্টারভিউ নিবে, ইন্টারভিউ জিজ্ঞেস করবে তুমি 24 আওয়ার্স কেন করতেছো, তুমি তো এখন সেলফ এমপ্লয়েড, তুমি এর সাথে বেশি কেন করতেছেন না আপনি। আচ্ছা, বুঝছি, ঠিক আছে। থ্যাংক ইউ ভাই কোশ্চেন করার জন্য। রেহানার কাছে চলে যাবো, একটা ফালো রিলেটেড একটা কোশ্চেন আসছিল। আমাদের এক ক্লায়েন্টই কথাটা বলছিল, যদিও আমরা বলি যে করোনার প্রতাপ কমে গেছে, অনেকে এখন আর সেলফ আইসোলেশন যাচ্ছে, তবু যারা যাচ্ছে তারা এখন তো অনেকে অধিকাংশ ক্লায়েন্টরা কিন্তু ভালো থেকে বেরিয়ে আসছে, কারণ এখন সব এসেনশিয়াল নন এসেনশিয়াল সব বিজনেস খোলা হচ্ছে, সুতরাং তারা কিন্তু ভালো নেওয়ার কোনো এক্সকিউজ নাই এখন অনেকের, অধিকাংশ ক্ষেত্রে। কিন্তু হঠাৎ করে গত সপ্তাহে একটা কোশ্চেন আসছে যে আমার এক কোম্পানিতে 2 জন লোক সেলফ আইসোলেশন চলে গেছে, কারণ তাদের ফ্যামিলি মেম্বাররা করোনা ভাইরাস ডায়াগনোসড। সুতরাং এই ক্ষেত্রে ফালো ক্লেম করবে নাকি সিক পে করবে, এটার ব্যাপারে
কোশ্চেন আসছে ইন্টারেস্টিং, সে আসলে সিক হয়ে গেল নাকি না করোনা ভাইরাস, এখানে আইসোলেশনটা কোন ক্যাটাগরিতে পড়বে? রেহানাকে বলবো এটা আনসার দেওয়ার জন্য প্লিজ। জি জি, আসলে সিক পে ক্লেম করা যায়, যেহেতু করোনার সময় প্রথম দিকেই যেটা ছিল, আগে যেটা নিয়ম ছিল যে আফটার 3 দিনের পরে সিক পে ক্যালকুলেট হতো, অ্যাপ্রুভ হতো। তো এখন দেখা যাচ্ছে করোনার জন্য ফ্রম দ্য ডে 1 কেউ যদি সিক পে চায় সিক পে নিতে পারবে, বাট দ্য প্রবলেম ইজ সিক পে নিলে তো সে কম টাকা পাচ্ছে, সে তো পাচ্ছে উইকলি 98 পাউন্ড, বাট হলে যদি ফার্লো ক্লেম করে তাহলে তো সে 80% স্যালারি পাচ্ছে। সো এটা বেটার, আমরা এটাই সাজেস্ট করি সাধারণত সিক পেতে না গিয়ে ফার্লোটাই ক্লেম করা, কারণ সিক পেতে হলে তাকে তো অ্যাটলিস্ট 2 উইকস যদি তাকে আইসোলেশনে যেতে হয়, তাহলে 1 উইক ফার্লোতে থাকার যে কন্ডিশন যেটা আছে সেটা সে মিট আপ করতে পারছে। সো সে যদি 1 উইক অ্যাটলিস্ট থাকে আইসোলেশনে, তাহলে ফার্লোতে যাওয়াটাই বেটার রাদার দেন সিক পে, কারণ সিক পেতে হলে তার অ্যামাউন্ট কমে যাবে, ফার্লোতে হলে সে 80% স্যালারি পাচ্ছে। সো ইটস বেটার টু গো অন দ্য ফার্লো। রাইট, এখন কথা হচ্ছে আপনি আপনি কি একজন এটা কি সেলফ আইসোলেশনটা কি অসুস্থতার মধ্যে পড়ে? আমি বলবো না, আমি বলবো না, আপনি না বলে ফেলছেন। এখানে যুক্তি আছে যেখানে ফার্লো ক্লেম করা, তাই না? একটা কোশ্চেন আসছে আসলে, আসসালামু আলাইকুম মাহবুব ভাই। ওয়ালাইকুম সালাম। ব্রিটেনে ট্যাক্স না দিলে কি ধরনের শাস্তি ব্যবস্থা রয়েছে? পরের প্রশ্নটা আরো মজার, ব্রিটেনে কালো টাকা সাদা করার কি কি উপায় আছে? এটা আরো মজার। ভাই আপনি 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 নিশ্চয়ই একজন কমেডিয়ান হবেন আর কি মনে হচ্ছে। আসলে ভালোই। আসলে অনেক সময় আমরা হাসি ঠাট্টা চলে অনেক কিছু কোশ্চেন করি, কিন্তু সেটা ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে, সেটা বেসিক কোশ্চেন হতে পারে, কিন্তু সেটারও একটা আনসার থাকতে পারে এবং থাকা উচিত। এবং সেই কারণে সেই আলোকে আমি বলবো রেহানাকে অ্যাটলিস্ট ফার্স্ট কোশ্চেনটা আনসার দিতে, কারণ উনি বেশ টেক্সট নিয়ে ঘাটাঘাটি করে আমাদের ক্লায়েন্টদের, সুতরাং ওই ব্যাপারটা কথা বলুন। পরেরটার জন্য আমাদের আসলে আজকে নাসির ভাইকে মিস করতেছি, ওনাকে কোশ্চেন করলে একটু ভালো হইতো আর কি। রেহানা আপনি ফার্স্ট কোশ্চেনটা আনসার দেন, কি শাস্তি ব্যবস্থা আছে যদি বলতে পারেন, যদি শাস্তি দিয়ে আমাদের কাজ না, তবে আপনার অভিজ্ঞতা থেকে যে কিছু বলেন। জি, আসলে প্রথমেই যদি বলি যে প্রথমেই লঘু থেকে স্টার্ট করি, যে প্রথমে আপনি 1 বছর ট্যাক্স দিলেন না, ট্যাক্স না দিলে এইচএমআরসি ইন্টারেস্ট চার্জ করবে, ইন্টারেস্ট চার্জ করার পরে এইচএমআরসি ট্যাক্স পে না করার জন্য ইন্টারেস্ট প্লাস পেনাল্টি চার্জ করবে। তারপরও যদি ট্যাক্স পে করা না হয় তাহলে ওয়ার্নিং দিবে, ডেট কালেকশন এজেন্সিকে পাঠাবে। ডেট কালেকশন এজেন্সি এখন কিভাবে এদেশে টাকা কালেক্ট করে এটা আসলে মোটামুটি আমাদের সবারই একটা ধারণা আছে। ডেট কালেক্টর এসে দরজার সামনে দাঁড়ায় থাকবে এবং দাঁড়াই থেকে ঘর থেকে মোটামুটি যাই পারে এই মূল্যবানের সেটাই নিয়ে যাবে। যদি দেখে ঘর থেকে কিছুই পাচ্ছে না তাহলে মানে অ্যারেস্টে চলে যায়, ইমপ্রিজনমেন্ট, একেবারে ক্রিমিনাল অফেন্স, এটাই হচ্ছে এক্সট্রিম পর্যায়ে চলে যায়। এটুকুই। রাইট। আর পরে কোশ্চেনটা আনসার জন্য আপনার হয়তো অপেক্ষা করতে হবে নাসির ভাইয়ের কোনো প্রোগ্রামের জন্য। এখানে টাকার কথা বলছেন তো, আমার মনে হয় বাংলাদেশে গেলে মনে ভালো হবে, যেহেতু টাকার কথা বলছেন। বাংলাদেশে এই কাজগুলো চলে, ওই বাংলাদেশ অ্যামনেস্টি ঘোষণা করে যে কালো টাকা সাদা করতে পারবেন ট্যাক্স পে করে। এই দেশে বা এই ধরনের কোনো অ্যামনেস্টি নাই, কালো টাকা কালোই থাকে, এখানে সাদা হয় না সহজে। ওকে, থ্যাংক ইউ বেলাল ভাই, থ্যাংক ইউ বেলাল ভাই আপনার ইয়ের জন্য, আপনার কমেন্টের জন্য, বলবো কমপ্লিমেন্টের জন্য, আমাদের প্রোগ্রামের জন্য। মোহাম্মদ হোসেন ভাই বলছেন আসসালামু আলাইকুম, সবাইকে অনেক উপকারী একটা অনুষ্ঠান করার জন্য ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ আপনাদেরকে, যারা আপনাদের আমাদের ভিউয়ার, TV3 ভিউয়াররা যারা প্রোগ্রাম দেখছেন। এবং সবসময় একটা কথা বলি যে আপনারা এই প্রোগ্রামটা যদি সত্যিকারে, আপনি এই কথাটা বলছেন যে উপকারী প্রোগ্রাম তখনই হয়তো আমরা ভাববো যে আপনার সত্যিকার উপকারে লেগেছে এবং সবার উপকারে আসতে পারতেছেন যদি প্রোগ্রামটা শেয়ার করেন। কারণ শেয়ার করার মাধ্যমে আপনি কিন্তু এই উপকারের
শরিক হচ্ছেন, সুতরাং আমরা চাবো সেটা যেন আপনি করেন, সবাই যেন শেয়ার করেন প্রোগ্রামটা। যদি একটু ভালো লাগে এটা শেয়ার করবেন প্লিজ। রাজ বাবলা, মাহবুব ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার শরীর কেমন জানাবেন? আল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। দেখেন এখনো সতেজ আছি। আগামী আপনি সুস্থ থাকেন, ফিট থাকেন, এবং আপনাদেরকে সেবা দিয়ে যান, আমাদেরকে সেবা দিয়ে যান, আমাদেরকে উপকার করে যান, সাথে আপনাদের টিমও শুভেচ্ছা রইল। অসংখ্য ধন্যবাদ রাজবাবলা ভাই। সবসময় আপনি আমাদের প্রোগ্রাম দেখেন এবং শেয়ার করেন সেটাও জানি, সুতরাং অসংখ্য ধন্যবাদ এই প্রোগ্রামে আমাদের দেখার জন্য। আমরা পরবর্তী একটা কোশ্চেন চলে যাচ্ছি যে ফিফথ গ্রান্ট নিয়ে আমাদের অনেক কথা বলার ছিল। আমরা অলরেডি জানি কারা এলিজিবল এবং কারা কখন এটা অ্যাপ্লাই করবেন। গভর্নমেন্ট বলছে যে মিড জুলাই থেকে, আজকে হচ্ছে 14, মিড জুলাই থেকে আপনাদেরকে মেসেজ পাঠাবে, যে মেসেজটা পাঠাবে যে ওই দিনের পর থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক লাইক আদার গ্রান্টস, কিন্তু এলিজিবিলিটি চেকটা আপনি নিজে থেকে করবেন। এবং এটাই কিন্তু বারো বলছে এখান থেকে যে ক্রাইটেরিয়া গুলো আছে সেগুলো যেন ফুলফিল করতে পারেন। এখন হাসানের কাছে চলে যাব। হাসান একটু হিন্ট দিয়ে গেছে, সেটা হচ্ছে যে যে ফিফথ গ্রান্টের জন্য এখানে ইনকাম টার্নওভার, বারো বলছে ইনকাম আর টার্নওভার এক জিনিস না। ইনকামটা সেলফ এমপ্লয়ের জন্য ইনকামটা হচ্ছে নেট প্রফিট আফটার অল এক্সপেন্সেস। টার্নওভার থেকে এক্সপেন্সটা বাদ দেওয়ার পরে যে প্রফিটটা হয় সেটাকে বলা হয় ইনকাম। ওকে, আর যে টার্নওভার হচ্ছে বিফোর এনি এক্সপেন্স, সেটার সাথে প্রিভিয়াস ইয়ারের কম্পেয়ার করার মাধ্যমে আপনার ক্যালকুলেশন করতে হবে আপনি ফার্স্ট হচ্ছে এলিজিবল কিনা, সেকেন্ড হচ্ছে আপনার যদি কমে থাকে তাহলে আপনার কত পার্সেন্ট কমছে সেই হিসাবটা আপনার নিজে থেকে করতে হবে। যদি না করতে পারেন, আপনার অ্যাকাউন্টেন্ট আছে বা আমাদের কাছে রিং করেন যে আমার এত ইনকাম, আমার এই ইনকাম ছিল, আমরা এক্সপ্লেন করব। যদি তাও না করেন তাহলে আমরা একটা উদাহরণ দিয়ে এটা ব্যাখ্যা করার চেষ্টা করবো। হাসানের কাছে চলে যাচ্ছি। হাসান, যদি আপনার সেই পার্সেন্টেজটা, যে কত পার্সেন্ট কমলে কি হবে না হবে, সেই ক্যালকুলেশনটা যদি ব্যাখ্যা করেন, ডিটেল বলতে পারেন, কোনো অসুবিধা নাই। হ্যাঁ মাহবুব ভাই, যেটা এখানে বলা হচ্ছে যে 2020 ট্যাক্স ইয়ার, এটা লাস্ট ডেট কিন্তু এখনো আছে যে 31st অফ জানুয়ারি আমাদের লাস্ট ডেট, এর সাবমিট করলে হয়ে যাবে। কিন্তু ফিফথ গ্রান্টের জন্য তারা যে টার্নওভারটা নিবে সেটা 2021 এর ট্যাক্স ইয়ারের যে টার্নওভারটা, তারা এখানে কিন্তু বলে দিচ্ছে তোমার ইউ ডোন্ট নিড টু সাবমিট ফর 2021, বাট যে টার্নওভারটা এটা তাদের লাগবে। এবং এটা এখান থেকে তারা প্রিভিয়াস ইয়ার মিনস লাইক 1920 ট্যাক্স ইয়ার এখানে তারা কম্পেয়ার করবে। এখানে কম্পেয়ার দুইটা দিয়ে দিচ্ছে মাহবুব, এটা যদি কারো টার্নওভার 30% অর মোর এফেক্টেড হয় তখন তারা 80% তাদের পাবে, নেট প্রফিটের অ্যাভারেজ নেট প্রফিট 3 মান্থ প্রফিটের গ্রান্ট পাবে। আর যদি 30% এবং এর কম এফেক্টেড হয়, 30% এর নিচে যদি এফেক্টেড হয় আর লেস যদি এফেক্টেড হয়, তখন তারা অ্যাভারেজ প্রফিটের 30% তারা পাবে, অ্যাভারেজ নেট প্রফিটের। এখন 2021 যেটা এটা যেহেতু এখন অনেক টাইম আছে, নর্মালি অনেকে সাবমিট করে আফটার জুলাই অথবা ডিসেম্বরে সাবমিট করে, সো অনেকের কাছে কিন্তু এই অ্যামাউন্টটা টার্নওভারটা নাই। কিন্তু হেইসামার্সি যেটা বলছে তোমার টার্নওভার এটা করার জন্য অ্যাজ অ্যাকুরেট অ্যাজ পসিবল, এবং অ্যাজ মানে এখানে তারা একটা ইউজ করছে যে অনেস্ট অ্যাকুরেসি, এই কথাটা ইউজ করছে যে এটা তারা কিভাবে বের করবে, যে তোমার যে এস্টিমেট তোমার প্রিভিয়াস ইয়ার থেকে। এবং এখানে বেশ কয়েকটা জিনিস তারা বলে দিয়েছে যে তুমি টার্নওভারটা আমরা কোথায় পাবো। টার্নওভারটা যদি যে ইনকাম করে তারা বলছে ব্যাংক স্টেটমেন্ট চেক করতে, যে ব্যাংকে থেকে টার্নওভারটা পাওয়া যেতে পারে, অথবা কোনো যদি ইনভয়েস থাকে ইনভয়েস থেকে, এই জায়গাগুলো থেকে কারেন্ট ইয়ারের টার্নওভারটা ক্যালকুলেট করতে হবে। এবং প্রিভিয়াস ইয়ার টার্নওভার অবশ্যই যারা সাবমিট করছে ট্যাক্স রিটার্ন তাদের কাছে থাকার কথা। যদিও না থাকে তাহলে দুইটা অপশন আছে, আপনি লগ ইন করতে পারেন হেইসামার্সিতে, আপনার যে পার্সোনাল লগ ইন আছে, পার্সোনাল লগ ইন দিয়ে লগ ইন করার পরে ওইখানে আপনি দেখতে পারবেন যে আপনার টার্নওভার কত ডিক্লেয়ার হয়েছে, এবং আপনার কাছে যে লাস্টের যে অ্যাকাউন্টসটা ছিল ওই অ্যাকাউন্টসটা কিন্তু উপরে আপনার টার্নওভারটা আছে যে কত টার্নওভার। যদি ফাইনালি যদি আপনি যদি কোনো কিছু
হয়তো বা আপনি কনফিউজ আছেন, অথবা আপনি কোথাও হয়তো আপনি 100% শিওর না যে আমার টার্নওভারটা আসলে কোনটা। অনেকে টার্নওভার প্লাস নেট প্রফিট, এটা একটা কনফিউশন হয়ে যায়। সো এই ক্ষেত্রে বেটার হচ্ছে আপনার অ্যাকাউন্টেন্ট অথবা ট্যাক্স অ্যাডভাইজার যে আছে তাদের কাছ থেকে হেল্প নেওয়া। সো মেইন কথা মাহবুব ভাই যেটা, যে এই বছরে 2021 এর ট্যাক্স ইয়ারের টার্নওভারটা বের করতে হবে। সাবমিট করার দরকার নাই, সাবমিট পরে করলেও হবে, কিন্তু টার্নওভার বের করতে হবে। প্লাস লাস্ট ইয়ারের টার্নওভারের সঙ্গে একটা কম্পেয়ার করতে হবে। জাস্ট ধরে আমি ধরলাম একদম সিম্পল করার জন্য, কারো ইনকাম যদি বিফোর কোভিড 100 পাউন্ড থাকতো, এখন তার ইনকাম যদি 70 পাউন্ড হয়, সে কিন্তু 30% এফেক্টেড। ধরলাম এখানে যদি 69 পাউন্ডও হয়, তাহলে কিন্তু সে এফেক্টেড, সে 80% পাবে। কিন্তু কোভিড বিফোর কোভিড কারো ইনকাম যদি 100 পাউন্ড থাকে, তার ইনকাম যদি এখন 80 পাউন্ড হয়, ইনকাম মিনস টার্নওভার মিন করতেছি আমি, সো এখন যদি 80 পাউন্ড হয়, তাহলে কিন্তু সে 30% এর লেস এফেক্টেড হলো। এই ক্ষেত্রে সে পাবে 30% অ্যাভারেজ অ্যাভারেজ নেট প্রফিটের, অ্যাভারেজ 3 মান্থ নেট প্রফিটের 30% পাবে। আসলে আমার মনে হয় উইকলি না বলে আমরা ইয়ারলিটা বললে ভালো হয়, আমাদের ভিউটা উদাহরণটা আপনি ইয়ার হিসাবে দেন। মনে করেন যে 1920-তে কারো টার্নওভার ছিল মনে করেন 10,000 পাউন্ড, 20,000 পাউন্ড টার্নওভার ছিল, টার্নওভার নট প্রফিট, বারবার বলতেছি প্রফিট না, গ্রস প্রফিট না, নেট প্রফিট না, টার্নওভার বিফোর এনি এক্সপেন্সেস। যে 10,000 পাউন্ড হয় এবছর, তার কত হইলে সে কত পার্সেন্ট এটা বলেন। 10,000 পাউন্ড মনে করেন 20,000 পাউন্ড তার টার্নওভার ছিল 1920-তে। ওকে, একটা মিনিট। ওকে ভাই, সো কারো যদি টার্নওভার এর লাস্ট ইয়ারে 1920-তে 20,000 হয়, এখন এই বছর এটা এফেক্টেড হইতে হবে 30% অর মোর দেন 30%। সো আমি যদি ধরি যে না 30%, যেটা আসবে আমাদের 6,000 পাউন্ড। সো এই বছর যদি কারো টার্নওভার হয় 14,000 অথবা 14,000 এর নিচে হয়, তখন কিন্তু সে এফেক্টেড মিনস সে কিন্তু 30% মোর দেন 30% এফেক্টেড হলো। সো 20,000 যদি হয় 1920-তে, এই বছর যদি 13,000 হয় অথবা 13.5 হয়, ম্যাক্সিমাম 14,000 পাউন্ড হতে পারবে, তাহলে সে 80% গ্রান্টটা পাবে। যদি 14,000 এর উপরে চলে যায়, ইভেন লাইক বাই 1 পাউন্ডও চলে যায়, তাহলে কিন্তু সে 30% পাবে, 80% এই ক্ষেত্রে পাবে না। ওকে, তো এফেক্টটা 70% এর নিচে যদি হয়, 70% নিচে হয়, তাহলে সে পাবে কত পার্সেন্ট? 30%। 30% পাবে, রাইট। তার মানে যার 20,000 পাউন্ড টার্নওভার ছিল গত বছর 2019-20, গত বছর বলতে আমি এখানে মিন করছি লাস্ট ট্যাক্স ইয়ার, আগের ট্যাক্স ইয়ার 1920-তে যার টার্নওভার ছিল 20,000 পাউন্ড, 2021-এ যার টার্নওভার হয়েছে 14,000-এর নিচে, সে পাবে 80%। 80% এভারেজ 3 মান্থসের ইনকামের 80% পাবে। কিন্তু যাদের যে এফেক্ট যারা হইল, তারা যদি 80% এর নিচে হয়, তাহলে পাবে মাত্র 30%। আবার বলতেছি খুবই কেয়ারফুল, এই 1% এর জন্য আপনার গ্রান্ট 80% থেকে 30% নামিয়ে যেতে পারে। এখানে মনে রাখতে হবে, এখানে কিন্তু আবার একটা কথা বলছে বারবার, অনেস্ট হইতে আপনাকে, ওকে, অনেস্ট হওয়ার জন্য কথা বলছে। ঠিক আছে, আমরা একটা কল আসছে, কল নেই। হ্যালো কল, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। জি ভালো আছেন নি ভাইয়া? জি ভালো আছি, আপনি ভালো আছেন? খামার মাঝে বইয়া বইয়া আপনার প্রোগ্রাম দেখলাম নাকি? থ্যাংক ইউ ভাই। জি না, অনুবাদ এক্সপেন্সের কথা কইলা, আমার লাস্ট ইয়ার আমি ডাইরেক্টলি আপনার কইলে আমি 37,500 আছে নাকি? আপনি রেস্টুরেন্ট, আপনি সোল ট্রেডার নি আপনি? জি না, আমি মিনি ক্যাব ড্রাইভার, বুঝছেন না নি? ও মিনি ক্যাব ড্রাইভার, ওকে 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 ভাই। হ্যাঁ, 37,000 পাউন্ড টার্নওভার আছিল নি আপনার? যে টার্নওভার ও মানে এক্সপেন্স বাদে আছে, আমি 18,000 টাকা। কোন ইয়ারের কথা কইতেছেন আপনি? 1920 না 2021 এর?
1920 আর এবার তো রয়ে গেছে, এবার তো কোনো ইয়ে করছি না। ওকে ওকে, এইবার আপনি কত হইছে এবার হিসাব করতে দিন। যে দিস ইয়ার মনে করেন আপনার 17 দেখি দিস ইয়ার তো মনে হয় আমারটা মনে হয় আমি ইয়ে করছিলাম 19,000-এর মতো হইতেছে। ওকে, তাহলে ডেফিনেটলি হাসানের ক্যালকুলেশন অনুসারে যেটা বুঝতে পারতেছেন যে আপনি ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ফিফথ গ্রান্ট পাবেন সেটা হচ্ছে 80%, যেটা আগে গ্রান্টগুলো পাইছিলেন বোধহয় না? আগে গ্রান্ট পাইছিলেন ভাই? ওকে, আগে গ্রান্টগুলো যে 80% গুলো যেগুলো পাইছেন সেই সম পরিমাণ পাবেন ভাই। ওকে ভাই, মানে 80% না, আমি এখন দেখাম যে আমার আছে 19,500 দিস ইয়ার ইয়া ঢুকছিল কি। হ্যাঁ 19,720 আর 36,000-এর অনেক, আপনি অনেক এফেক্টেড, আপনি মোর দেন 80% এফেক্টেড হয়েছেন আপনি, বুঝতে পারছেন? এর মাঝে তো তারা যে আমার গ্রান্ট লইয়া আমি ওকে, আপনি আপনাদের খেয়াল করেন নাকি হাসান উল্লেখ করে নাই, সেটা হচ্ছে আপনি যে গ্রান্টটা পাইছেন এটা কিন্তু আপনার টার্নওভারের সাথে সম্পর্ক নাই। এটা কিন্তু একটা মজার জিনিস, ভালো করে কোশ্চেন করছেন। যদি টিভি ভিউয়াররা খেয়াল না করে এটা মাইনাস করতে হইব না, নিয়ে তো 5,000 যে তারা দিছিল লাস্ট ইয়ার 5,000 দিছে যে তারা একটু মাইনাস করতে হইব, ও যে 9,000 দেখেন আমি জি মাইনাস করে, যেটা ওইটা কিন্তু টার্নওভার হচ্ছে কি আপনি কাস্টমারের থেকে যে পয়সাটা পাইছেন এইটা হচ্ছে টার্নওভার। আপনি যে গভর্নমেন্টের কাছ থেকে যে পয়সা পাইছেন এটা কিন্তু টার্নওভার না ভাই, এটা গভর্নমেন্টকে সাহায্য করছে আপনাদের, এটা আপনার ট্যাক্সেবল ইনকাম, কিন্তু এটা টার্নওভার না ভাই। আপনি 80% গ্রান্ট পাবেন, সিম্পল। যে আচ্ছা জিনিস আসলে মাত্র 12,100 মাঝে যেটা কোনো ট্যাক্স করেনি, যে 12,100 নেট ইনকামের মাঝে কি আপনার ট্যাক্স কোনো ট্যাক্স নাই আপনার। 12,500 পাউন্ড পর্যন্ত কোনো ট্যাক্স নাই। 12,500 পাউন্ডের বছর ট্যাক্স না, তাহলে 12,100 মাঝে কত টাকা ট্যাক্স আসতে পারে? কোনো ট্যাক্স নাই ভাই, 12,500 উপরে গেলে ট্যাক্স আছে। বুঝছি, 12,500 উপরে গেলে ট্যাক্স, মানে আচ্ছা জি ভাই, ঠিক আছে। আপনার মানে আমি 2021 এর কথা বলতেছি ভাই। জি বুঝছি। জি ভাই, ওকে ভাই, থ্যাংক ইউ আপনি কল করার জন্য ভাই, অসংখ্য ধন্যবাদ ভাই। ধন্যবাদ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভাই। এই যে একটা দেখেন, একটা কল করলেন উনি, যে কল করলে একটা কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন বেরিয়ে আসছে, সেটা হচ্ছে যে আমরা যে টার্নওভারের কথা বলতেছি, টার্নওভার হচ্ছে বিফোর এনি এক্সপেন্স, তাই না? ট্যাক্স পারপাসে বারবার বলতেছি, ভালোভাবে কথাটা বুঝে নিয়েন। ট্যাক্স পারপাসে আপনার ইনকাম, টার্নওভার ইনকামের সাথে অ্যাড হবে আপনার গ্রান্ট, কিন্তু যেই আপনি এই গ্রান্টের জন্য ক্যালকুলেশন করবেন তখন এই যে গ্রান্টটা পাইছেন সেটা কিন্তু অ্যাড করবেন না, শুধুমাত্র কাস্টমারের কাছ থেকে যে পয়সাটা পাইছেন বা যে ইনকামটা আসছে বিফোর এক্সপেন্সেস, গভর্নমেন্টের সাহায্য যেটা পাইছেন সেটা কিন্তু আপনার টার্নওভার না, এইটা হচ্ছে আপনার ক্যালকুলেশনের মধ্যে আসবে। সুতরাং আপনার যদি গ্রান্ট সহ ইনকাম 80% নিচে হয় তাহলে তো আপনার কোনো চিন্তা কোনো কারণই নাই, সেটা এটা বলে দিচ্ছে। ভালো হয়েছে যে আপনি কোশ্চেনটা করছেন ভাই, এই কোশ্চেনটা করাতে একটা জিনিস বেরিয়ে গেল। আমরা আসলে অনেক দূর আগায় আসছি। কথা হচ্ছে যে আমরা একটা বিরতিতে চলে যাব, কিন্তু বিরতির পরে আমাদের জন্য একজন স্পেশাল গেস্ট ওয়েট করতেছে। সেই গেস্টের কাছে যাওয়ার আগে আমরা একটা ব্যাপারে কথা বলবো, একটা কোশ্চেন নিব আমরা, যেটা এক্সপিরিয়েন্স থেকে আসছে, সেটা রেহানাকে বলবো কোশ্চেন আনসার করার জন্য। আমাদের কাছে একটা কোশ্চেন আসছে, সেটা হচ্ছে যে আমার বিজনেস এই লকডাউনের সময় কোনোভাবে আমি গ্রান্ট পাইছি, আমার কোনোভাবে বিজনেস গ্রান্ট পাইছি এবং ফার্লোর মাধ্যমে আমার বিজনেস কোনোভাবে চালাই যেতে পারছি। এখন আমার বিজনেস অবস্থা খারাপ, লকডাউন উঠে গেছে, আমার ওনার রেস্টুরেন্ট ছিল এবং ওনার রেস্টুরেন্টে এখন আর বিজনেস আগের মতো নাই, যে উনি এখন ফার্লো ক্লেম করতে পারতেছেন, কারণ দোকান খোলা রাখতে হবে, ওপেনিং আওয়ার্স কভার করার জন্য যে স্টাফ নিতে হয় তার বেতন দেওয়ার মতো ইনকাম নাই। এখন তাদেরকে ফার্লোতেও নিতে পারতেছে না, কারণ যদি ফার্লোতে নেয় তাহলে ওনার ওপেনিং আওয়ার কভার হবে না। সুতরাং এই অবস্থায় উনি বলতেছে যে আমি আমার বিজনেস বন্ধ করে দিব। এখন বিজনেস যদি বন্ধ করতে হয়
আমরা সবসময় একটা কথা বলি, বিজনেস দুইটা উপায় বন্ধ হইতে পারে। আপনি বিজনেস সিস্ট করছেন, সিস্ট করা মাত্র আপনার দুইটা আসতে পারে, সিস্ট আর হচ্ছে সিস্ট করার পরে লিকুইডেশন যাওয়া। ওকে, এই ব্যাপারে একটু রেহানা যদি একটু ব্যাখ্যা করেন, আমরা বিরতি যাওয়ার আগে এই জিনিসটা ব্যাখ্যা করে যাচ্ছি, কারণ এটার সাথে আমাদের বিরতির পরে যে আমাদের স্পেশাল গেস্ট আছে কিছুটা হলেও একটা সম্পর্ক থাকবে। রেহানা একটু এক্সপ্লেন করেন প্লিজ। জি, আমি একটু কুইকলি বলে ফেলি। সেটা হচ্ছে আমরা দুই ভাবে করতে পারি বিজনেস বন্ধ করতে গেলে। আমার একটা হচ্ছে স্ট্রাইকিং অফ, যেটা কোম্পানি হাউসের মধ্য দিয়ে আমরা করব, স্ট্রাইকিং অফ, আর একটা হচ্ছে লিকুইডেশন। এখন আমি স্ট্রাইকিং অফ আমি কখন করতে পারবো? নর্মাল ওয়েতে আমি স্ট্রাইকিং অফ করার আমার কন্ডিশনটা কি? আমার কন্ডিশনটা হচ্ছে আমার বিজনেসকে সলভেন্ট হইতে হবে, আমার বিজনেস লাস্ট 3 মান্থসে কোনো রকমের ট্রেডিং করতে পারবে না, আমি কোনো ধরনের ট্রেডিং করি নাই, আমি নাম চেঞ্জ করি নাই, আমি কোনো ধরনের কোনো কাস্টমারের সাথে কোনো ধরনের ক্রেডিট এগ্রিমেন্টে যায় নাই, লাস্ট 3 মান্থসে আমার কোনো ধরনের অ্যাক্টিভিটিস ছিল না, আমি সলভেন্ট, কেউ আমার কাছ থেকে কোনো টাকা পাই না, আমিও কারো কাছ থেকে কোনো টাকা পাই না। এটাতে যদি হয়, এই কন্ডিশন যদি আমি ফুলফিল করি, তাহলে আমি একটা নর্মাল ওয়েতে, ভেরি চিপ নর্মাল ওয়েতে আমি কোম্পানি হাউসে DS-01 ফর্ম ফিল আপ করে আমি সাবমিশন করে দিব। বাট কন্ডিশন এখানে আরো একটা আছে যে HMRCর কাছে আমার সব হিসাব আমাকে দিতে হবে, আমার আপ টু দ্য এন্ড লাস্ট ডে অফ দ্য ট্রেডিং পর্যন্ত আমার কি ইনকাম ছিল সেই হিসাবটা আমাকে দিতে হবে, এবং সেই সাথে যদি কোনো কর্পোরেশন ট্যাক্স থাকে, কোনো VAT থাকে, কোনো PY আউটস্ট্যান্ডিং থাকে, আমাকে সব লাইবিলিটিস গুলা পে অফ করে দিতে হবে, এবং HMRC কে জানাতে হবে, VAT ডিরেজিস্টার করতে হবে, HMRC কে জানাতে হবে আমার PY আজকে থেকে অফ, আমার PY থাকবে না। এবং এটা করার পরে 3 মান্থস তাদেরকে ওয়েট করতে হবে। আফটার 3 মান্থস তারা DS-01 ফর্ম পাঠাবে। DS-01 ফর্ম পাঠানোর পরে কোম্পানি হাউস যেটা করে, কোম্পানি হাউস একটা গ্যাজেট পাবলিশ করে। এই গ্যাজেট পাবলিশটা হচ্ছে কোম্পানি হাউস রিলেভেন্ট যে পার্টিগুলো আছে সবার কাছে একটা অ্যাডভার্টাইজমেন্টের মতো একটা জানাই দেয় যে এই কোম্পানিটা বন্ধ হয়ে যাচ্ছে, তোমরা কি কেউ এই কোম্পানির কাছে কিছু পাও কিনা। যদি কেউ কোনো অবজেকশন না দেয় তাহলে তো খুবই ভালো কথা, নর্মাল নিয়মে আরো মোর দেন আরো 3 মান্থস লাগবে, আরো 3 মান্থসের মধ্যে কোম্পানি বন্ধ হয়ে যাবে। যদি কেউ নর্মালি কারা অবজেকশন করে, নর্মালি অবজেকশন করার মধ্যে দুইটা পার্টি আছে, একটা হচ্ছে HMRC আর একটা হচ্ছে সাপ্লায়ার। এখন HMRC কি করে, HMRC দেখে যে এই কোম্পানির কাছ থেকে আমরা কোনো টাকা পাই কিনা, এই কোম্পানিকে আমাদেরকে আপ টু ডেট সব হিসাব দিয়েছে কিনা, যদি দিয়ে থাকে তাহলে আমরা কোনো টাকা পাই কিনা, সেই টাকা কি পরিশোধ করেছে কিনা সেটা একটা, এবং যদি অন্য কোনো পার্টি থাকে, ইন্টারেস্টেড পার্টি থাকে, সাপোজ ব্যাংকের লোন আছে, তাহলে সেক্ষেত্রে ব্যাংক অবজেকশন দিতে পারে যে আমি তো এর কাছ থেকে টাকা পাই, সে তো আমাকে টাকা দেয়নি। তো এই জিনিসগুলো যখন অবজেকশন আসবে, যখনই কোম্পানি হাউস কোনো অবজেকশন আসবে তখন স্ট্রাইক অফটা সাসপেন্ড হয়ে যায় আসলে। হ্যাঁ, তো মানে স্ট্রাইক অফ হয় না, কোম্পানি বন্ধ করতে চাইলেও কোম্পানি বন্ধ করা যায় না, এবং সেক্ষেত্রে তাদেরকে আসলে লিকুইডেশনে যেতে হয়। তো স্ট্রাইক অফ অপশনটা তাদের জন্যই থাকে যারা হচ্ছে নর্মাল ওয়েতে, যাদের কোনো ধরনের লাইবিলিটিস নাই, সবকিছু ক্লিন, একেবারে সবকিছু ঠিক আছে, তাহলে চিপ ওয়েতে তারা কোম্পানি বন্ধ করে দিতে পারে। এক্ষেত্রে 6 মাস, মিনিমাম 6 মাস আসলে সময় লাগে কোম্পানি বন্ধ হওয়ার। হ্যাঁ, যদি কারো কোনো লাইবিলিটি থাকে, কেস ডিফারেন্ট হয়, ডিফিকাল্ট হয়, তাহলে লিকুইডেশন, এবং সেক্ষেত্রে আমরা আসলে সিসিলিয়ার কাছ থেকে শুনবো এই ব্যাপারে। রাইট, রেহানা আপনার নাম তো বলে দিলেন যে কে। ভেরি ইন্টারেস্টিং। আমি তো আসলে গোপন রাখতে যাচ্ছিলাম যে আই উইল গিভ সারপ্রাইজ টু TV3 ভিউয়ার্স। আসলে আমরা এই যে রেহানা কথা ধরেই আমরা বিরতিতে যাচ্ছি। বিরতির পর definitely it has to be exciting, very informative, এবং অনেক ইনফরমেশন নিয়ে আসতেছি। আপনার যদি কোনো কোশ্চেন থাকে আপনারা কোশ্চেন করতে পারেন, but the person is going to come, she doesn't speak Bengali because she is non-Bengali, but she will give answer whatever questions you put forward. So let's have a break, have a tea break then, quick tea break. Okay then, thank you. I help my plants to grow. My performance demands competence. Photography is my passion. Accountancy is my profession.
We, Mahbub & Co, a team of dedicated professionals. Mahbub & Co Accountants. Thank you for staying with us. We have come to the second part of our program. As I mentioned earlier, we have got a special guest who is an expert, an insolvency consultant, who has, for the first time, who has come to TV3 this program. We have got so many questions to ask, so many information to gather from her. Let's welcome to us a guest, Cecilia. Hello, how are you? Hello, Cecilia. How are you? I'm good, thank you. Good, thank you. Thank you for coming. Thank you for coming, joining us. This program is very different. Yeah, we met last time more than 2 years, I believe. In NTV, you came to our panel, the live program. You came to visit us, gave advice on insolvency issues, liquidation. But things are changed. The world has changed. The corona, COVID-19 has changed a lot of things. Our livelihood, the way we live, the business, everything changed. So definitely under this climate, this situation, a lot of business are struggling. You are the best person to experience this as well, because a lot of business men are coming, a lot of companies, directors probably coming to you asking for advice what they should do. Let's talk about yourself first. How you are doing in this difficult time, and how is your business? Well, business at the moment is picking up, as you can expect, because obviously we've got a lot of directors who are coming to us. They're confused, they don't know what's going on. The bounce back loan situation obviously is weighing heavy on them. They need to know what's going on. So that's where we're at right now. It's very busy getting there. Yeah. Right. So as we say sometimes that if somebody struggles, and then it could be beneficial for others. Should I say that the businessmen are they're struggling, so your business is picking up? I could say that in a sense, but I won't say that you are making a business or making profit. You are advising people. Yeah, that's a very important thing to do at this time, because in this difficult time we should play our roles, whichever profession we are. Okay, we accountants have to play a role, even doctors, they have things to do, they have to play a big role. Even you as an insolvency consultant, you've got big role to play, advise people what they should do. Okay, now my question is, when a company, let's talk about a company today, not an individual person. A company, after all these efforts, government's effort, they are giving grants, they are giving furlough, even a bounce back loan and other sorts of loan they're giving, so business could pick it up. They could stand on their feet, they could employ people again, they could run their business. But still, after all these efforts, government's effort, still some business, they will struggle, some companies will struggle. So what do you think what they should do in a situation like this? When they come to you, what do you advise? Well, basically we have to find out whether they are insolvent, because that's what we do. Okay, so we find out the two tests that we conduct. It's either the balance sheet test, where the assets and liabilities, or we look at the cash flow, because you know by looking at your bank account whether you can afford the debts that are coming in and all the bills that are flying in through the door, and you know whether you can afford it or not. Especially if you've had, say, 2 years of bad luck and you've absolutely not got any money in the pot, you've got employees to pay, utility bills to pay,
you know that the company cannot go any further, despite the fact that you've probably taken a loan. You've got to do something. So that's where we step in and we say, look, we actively advise you to place this company into liquidation, or we find a solution that works for everybody. But normally it's liquidation. Normally it's liquidation, because so your first job to assess the insolvency situation, where the company has got enough ability by asset or by other means to pay off the debts. And when we talk about debts, it automatically comes loan. And current situation, a lot of companies, a lot of business have taken bounce back loan. Very popular, and it was easy to obtain this loan, bounce back loan, because it's backed by government. So bank did not object much, because they wanted to even they didn't ask for some evidence. Even some cases they just taken everything for granted. Whatever the statement given by the director, it was taken by the bank and given the loan accordingly, without checking the their affordability, turnover, profit and loss statement. All these things they did not look into. So they easily got some people a bounce back loan. Some companies got bounce back loan, and they, even after all this, they could not survive. So a company which goes into liquidation with bounce back loan, what do you do for them? How do you advise them? What do you tell them? Well, first of all, when they come in for a first assessment, we find out what they actually did with that bounce back loan. Because I don't know if you realize, a lot of directors claim they just thought it was free money. So they've obviously spent it on personal items, such as luxury cars, deposits on property, that sort of thing, which is a no. Because to use it for personal gain or for personal usage is a criminal offence. A lot of them don't realize that. So we make sure that we know exactly, so they know when, before they go into liquidation, what did they do with that money, because they will have to pay it back if they've utilized it incorrectly. So that's what we. Don, what was you going to say? No, coming from your answer. So what documents? What documents do you need from them to as evidence whether they use this money or not for business or for personal use? Well, we look at the books and records. We look at the bank statements, because that's the easiest way, because obviously you follow the money logically. So if you can see that the money, up to £50,000 came in from the bounce back loan, because it's actually, the narrative is easy to read on the bank statement, and you can see where the money was funneled to, and if it's been used correctly, the usage for, things like just helping the company develop, continue, wages, utility bills, that sort of stuff, rates, whatever, then that's fine. But if we can see that, because we've had an instance where a director paid the money in and straight away went straight into his personal bank account, and he refused to show us where the money went, but told us that it was used for whatever X, Y, and Z. Then obviously that's when a red flag occurs, because we need to show me where the money went. It's our duty as a liquidator, you see. Yeah. Okay. The flag, red flag. Red flag. It's not red and white. English flag. No other colour. No other colour. No other colour but the red flag. Everywhere nowadays. Once because that red flag. England reaching the final. Yeah. Get the football. So it has to be the red flag. Pure red flag. That's the flag you're looking for. I mean, we don't look for it, but if something happens like this, then it's alarming things to do. But coming to that point, when you said that if that money went to the personal bank account, then it's definitely a red flag. Okay. Now, point is, some people did not send the money to their transfer to money to personal bank account. They withdrawn cash, or they one go or different rates, they would turn the whole money in cash. What documents do we need? Again, we need to see receipts, we need to see invoices, we need to see that the money was utilized
in a professional way that's going to help the company grow. If we don't see any of those sorts of information, that's when we're forced to basically act and do what we need to do to protect ourselves, because we've got a license holder who, you know, he's under the microscope. Basically, he has to make sure that he complies with all the legislation, because it would be deemed to be fraud possibly. So we have a duty to report that. That's part of what a liquidator's role is once the company's gone into liquidation. I'm picking up questions from your answer. So go on. So don't be alarmed by that. One thing you just said that if they have to provide the invoices. Okay. Yeah. If a company director provides information to you, as evidence, provide invoices, is it your duty to check the validity of those invoices or bills? Initially, no, because we are the liquidator. Once we're appointed by the creditors, then yes, but not before that time, no. Does that make sense? Right. Right. There's a question here. Have the self-assessment grant been mentioned in terms of companies now going under? Does this have to be paid back? It's a bit confusing, Nancy. It's a little bit confusing. Because a self-employment grant is for self-employed people. It's not for limited company. Yeah, you could say probably furlough. That would make a little bit sense, or some other grant, like a local council grant somebody got. Okay, coming to from Nancy this question, Cecilia, if you could tell me, if a company is getting, okay, I'm coming back to your bounce back loan. I'm bouncing back with that question. But one thing that here about a grant, say a company got local council grant, okay? Yeah. Do you want to still know where the grant money has gone? Grants are very different. Yeah. Go on. No, I'm just trying to make a distinction. The grant obviously is a grant, so you don't have to pay it back. But if they've received a loan, then the loan is expected to be paid back. And the government, you know, the government body, normally the Treasury, they are very, very strict, and they want that money back, and they will send out recovery agencies. They will expect liquidators and insolvency practitioners to pursue the directors or the company for that money. They want it back. That's the bottom line. Yeah. Right. So local council grant or other grants a company received, how they used it, you don't want to see any evidence? No, we do, definitely. If they've received it, then we need to see whether they've received it and utilised it in line in the terms and conditions that were set when the grant was issued. But the question is, right. See, I could read Nancy's mind. I just asked you the question exactly that it was the local council grant what she meant, right? Okay. So although the grant money is not a debt, but still you want to see evidence, is it? We need to, because if we are appointed liquidator, we're officers of the court. We need to see that the company has utilised in the spirit of which the government handed the money over to the director or the company. We need to see that that was all done above board and that it was done correctly. So if not, then the money must be repaid. It is that black and white. There's no grey area really, unfortunately. Right. I'm bouncing back loan. Okay. The thing is that if, say, and my question was that if the evidence they give, the evidence you said that you want to see the invoices, okay? Yeah. And they withdrawn cash. They withdrawn the cash. So you are not going to ask that why the money went to personal account. You are not asking that question. That question is not relevant. The money came to a business bank account, and director has withdrawn cash. Yeah. From the company. Yeah. Money, and saying that the money was spent on
some improvement or major expenses like capital nature and some expenses, or paid some staff salary. Even the director could take dividend, I believe, with bounce back loan. So they have taken all these things, and now are you going after whether the validity of those invoices? It's not your job, you said it. So no. Initially, when they come in for a consultation or pre-liquidation, we do ask the question we want to know, because it has to go into what's called the trading history. In the trading history, it's like the story of why the company went into liquidation, why it's now insolvent. Okay, we need to know these just basic facts, so it then gives us the foundation or the platform to then do our investigations when we actually are appointed as liquidator. So that it all helps. Yeah. Very interesting. You said story. Story could be made up. No, if it's made up, we find out. And if we find out that it's just the whole pack of lies and it's just, instead of saying trading story, I should say trading fact. Yeah. So that's how it should be. Okay. So the fact is that they have spent the money on business, they gave in the invoice. You should be happy with this, I believe. Yes. As long as we've got enough evidence and we can show. And often that's where the accountant's role comes in sometimes, because they work hand in hand, and the accountants can show what the director can't show properly, because sometimes they're just spending. I mean, we've had one guy where he said he just works exclusively with eBay and buys stuff off Facebook accounts, that sort of stuff. So he's got no true invoices, and purchase invoices and sales invoices aren't really what they should be. And, but the accountant was able to demonstrate it. And so we were able to drop the case and say, okay, let's move on. But you need to be able to some sort of demonstration. We need some sort of paperwork so we can follow the trail of where the money went to. And that's what we do. We're investigators at the end of the day. We need to see where the money went, how it was utilized, so that creditors don't feel as though, you've been preferring one over the other or whatever, or you've just gone off and just taken this money and the government doesn't feel you've just taken the grant or taken the loan and just bought something, exuberant with it. So that's what we're here to do. One thing we've got in common, Rehana will agree probably, that we accountants and you liquidators or insolvency practitioners got something in common. What's that? Okay. Oh, you asked me that question. We only work on documents, on evidence, with figures and facts. Yeah. We are not policing. We accountants don't really police things that, okay, what happened? We don't investigate. We are not auditors or something that we have to really go on about. You are probably the same. As long as you get evidence, invoices, some payment evidence or invoices, we should be happy. I think you are probably same. After that, the investigation comes from tax office for accounts purpose. The investigation comes from tax office, and for you probably DTI, Department of Trade and Industry, probably come to investigate about some sort of inquiry. Yeah. Rehana, do you want to add something? We do our report. So that that organization, I've lost my train of thought. So we do our report so that they do their investigations as Insolvency Service. They've got a target team, and we work hand in hand with them. So we help them supply the information that we have and that we don't have, so that they can go after the director of the company, because that's normally the case. So after 3 months after the company's gone into liquidation, we have to submit a report. So that's what our investigation involves. So we do a little bit more than accountants do when it comes to investigations. We do actually have a duty to report bad behavior, so to speak. So in a sense, we might be a bit different. We are. I mean, but then both of us have got the duty. But when it comes to like money laundering, both accountants and insolvency practitioners, we have a duty to report it, don't we, to the NTA? So that's where our similarities are, definitely. So if we suspect fraud, we have to report it. You have to put your hand up and say, you don't tell them, that's tipping off, but you do have to report if you do suspect that they've done something that they shouldn't.
I think Rehana has got something in her lips to say. Some question probably. Rehana, you want to add Yes, something? Cecilia, sorry about that. I got a question. Sorry about Oh that. no, not you again. Go on. Yes, me again, me again. Go on. Right. My question is, I know that a lot of the clients, people will ask about it. Okay, yeah, I took the bounce back loan. I used for the personal, for my personal expenses. I did these and those, but I can pay it off over the 10 years of time. I can pay it off over the time. So with Okay. this condition, if they fulfill this one, can Yeah. they still liquidate the company? Yes, they should, because you know it's illegal to trade a company insolvently and know that it's insolvent. You have to do something with the company. If they've done something like that and they're saying that it's going to take them 10 years to pay back this loan that they know they spent on personal, then we would report it. We would have to, you know, just being generalist, but we would report it, because, and then we would go after the director. We'd make them do what's not an income expenditure, but it's a statement of means to see if they've got a property. If they've got a property, then unfortunately they may end up down a bankruptcy route, which is unfortunate for them, or you know, or to sell whatever assets they've got. But it would have to be paid back by hook or by crook. That would have to be paid back, especially now that you've gone down the liquidation route. Yeah. Okay. I think the people will know that, because if they can pay it off within the 10 years of time, because they know that they have to pay a very small amount of money every month, so it doesn't bother to them. But they should be bothered, because I wouldn't want to lose my property over something stupid that I've done 10 years ago. So, you know, they'd probably go down the IVA route. IVA would probably be the best route if they know that they've got the income and they can pay it off over a period of time. An IVA would probably be the better route. But again, everybody's circumstances are different, aren't they? So. Yes. Right. Yeah. It's very interesting. The TV3 viewers, I'm mentioning one thing. That's Cecilia mentioned one word, IVA, or abbreviated words. IVA. A lot of viewers might not understand what is IVA. IVA stands for individual voluntary arrangement. Good. Right. So that means that if you cannot pay your debts, or there is a limited company, and you don't want to go into liquidation as such, you want to take time to pay. You want to take time to pay your debts. So you can come to an arrangement with the creditor that I'll pay in installments. Allow me to pay in installments within my affordability. So if I can afford to pay £100 a month, I'll keep on paying, but I don't want to go into liquidation. Yes, Cecilia, you can explain me better. Because what would probably happen is, if it became a personal liability to the individual. Okay, I mean, initially, because it's a limited company, the debts are limited by the company. Okay, but if in this case they've taken the money, or any money, and it's classified as either a director's loan account, or they've just misused the bounce back loan, and it becomes a personal liability, then they have to go down any kind of personal insolvency route, which is one of my specialisms. So they'd have to go down, either think about bankruptcy or an IVA. Depending on their personal circumstances, it depends. Everybody is different. Everybody's circumstances are different. So or it might not even be worth pursuing, because if they haven't got anything and they can't pay it back, you know, everybody's situation is completely different. You have to take everybody on their own individual merit. But initially, the debt would stay within the liquidation, and we would pursue it through the liquidation, and they would come to some sort of arrangement to pay it off piecemeal. But that's not ideal, obviously. If it goes on for 10 years, no one wants to keep a liquidation open just to receive £50 a month, do they? The bottom line is you have to pay it back. You have to pay it back. Only if you've misused it. I need to stress that only if you've misused it. If you haven't,
then you know that it is what it is. You've had a bounce back loan, you've utilised it correctly in the way that the government has intended it to be used, and we move on to the next thing. And if that's it, then that's it, and then we just close down the liquidation after we've done our investigations, and then that is it, end of the matter. But it's if you haven't used it correctly, that's when we go down all different avenues with you. Right. Yeah. So definitely from Cecilia, we are talking to TV3 viewers now. From Cecilia, we can understand one thing, that if you don't want to liquidate your company, because you don't want to go that difficult route, I have to say, because it's not only complicated, could be costly, even it could be dangerous in some sense. It could come back to you in some sense, to be pointing towards the officers of the company. There's definitely good alternative, which is IVA. So then, definitely you should consider but that. Then you've also got to consider though that if the company that they're the director of is insolvent, it needs to be dealt with. So you can't ignore that fact. You know, you have to do something with your company. You can't keep trading because that's an offence. And you know, you've got the Companies Directors Act, which states that it is an offence, a criminal offence, to trade a company continuously insolvently. Right. They've got, as a director, you have duties as well. You have fiduciary duties to conduct yourself in a manner which states that if you notice that your company is insolvent, that you must liquidate that company or do something with it. Yeah. Right. I'm coming to because I could talk to you for a whole night if I wanted to. I know we do this all the time. Go on. Hundreds of questions to ask you, to bore the TV viewers and you as well, but time is limited. Okay. I have to move on very fast. I've got 2 more questions to ask, and then of course I have to say goodbye from TV viewers. Okay. Now the question, the burning questions are coming is that you saw the evidence, the forwarded to you, and you are not happy. You are not happy. You got suspicions. Even say, for example, some cases they might not be able to give you any evidence. Okay. The evidence given is not acceptable, or no evidence given, and they want to still want to go into liquidation. What would you do? We would place the company into liquidation. Well, we would, you know, obviously it has to be by consent with the creditors or whomever, but it's normally deemed consent, and we place the company into liquidation. But, you know, we just go down the same route in which I described it, whereby after 3 months for every liquidation, we have to submit a director's conduct report to see how the director has conducted themselves whilst they were a director of the company. We make sure we report any suspicions of fraud to the NCA, and we just continue our investigations, try and realise as much money from the case as we can, to realise as much money to pay the creditors, ideally, and that's how we work, and that's how we make our living, basically. Right. What's the consequences to the directors or officers of the company? If you could extend from disqualification to maximum, what could happen? If you could explain that. Of course, one thing you mentioned is based on individual merit, okay, of a person or company. The situation might be different from one to another. So if you could explain what could be the consequences and who are really, truly responsible for this, will be responsible for this. Okay, and this is assuming that they've misused, say, the bounce back loan, do you mean? Or do you mean just generally? Just explain what you mean. Say company has taken bounce back loan, they could not provide any evidence how the money was spent, or the evidence is given, you are not happy. What worst could happen, or what really could happen? Well, first of all, we have 3 months to submit our report to the government body, which is the Director's Conduct Report. So within that report, we would have to state that A, we haven't been given sufficient books and records,
We've requested to see access to X, Y, and Z, and we still haven't received this. And then I know for a fact that the Insolvency Service will take up this particular case. They will then contact us and find out exactly the intricacies. Because what they will do is we'll go immediately for a disqualification of the director. So that's the first thing that they'll do. So they'll contact the accountancy firm, they'll contact the bank, they'll contact HMRC to see if they've been paying their taxes on time. Is there anything that needs to be queried for that? There's lots of investigations, lots of avenues that they go down, but ultimately they're looking for a disqualification. Secondly, us as the liquidator would be looking to recover that money, because it would be money that needs to be paid back into the company to pay the creditors, and that's what the role is. So we investigate everything, and we look into the individual as the director. We look into his personal situation to see whether he has any assets which we could potentially seize within an insolvency structure, obviously, and then we take it from there. But disqualification is the goal for the Insolvency Service, definitely. Okay. Yeah. The last question. We have to be short as well. The question is, say director is saying that I'm happy, I couldn't give any evidence, I couldn't do anything, I'm happy to be disqualified, and I don't have any asset. You can make me personally liable, but I don't have any asset. What will happen in a situation like this? Okay, well, if it's to do with a bounce back loan, unfortunately, whether he's happy or not, and he's being very arrogant and snotty about this, it is a criminal offence to misuse the bounce back loan. So he could be looking at a prison sentence. So it will go. The Treasury has stated quite categorically on the government website that they are willing to prosecute everybody who has been flagged up with fraudulently using the bounce back loan. Because the purpose of the bounce back loan was to enable the company, enable the British economy to get back on its feet quickly. And if you have gone in there thinking it's free money, then you're going to get a short, sharp slap in the face when you realise that now the police are involved and you're going to be prosecuted for a crime that you've committed. Because it is, again, like I said, just to reiterate one more time, it is a criminal offence to misuse the bounce back loan. It must be utilised for the company, not for you personally. Right. Does that make that clear, everyone? That should be clear to me and our TV3 viewers. If it's not clear, I'll have to say it again. I can't say it in Bengali, but I can say it in English. It is a criminal offence to misuse the bounce back loan. Next time I invite, I want you to learn some Bengali words. Oh, please. Don't be mean. I thought you liked me. I'm terrible at languages. Right. We have done 3 programs together. Cecilia, Rehana, Hasan has gone already, said goodbye to us. So we all 4 of us did, including this one, 3 programs. You should have picked up some word, at least one word. I haven't picked up any single one. No, I'm terrible. I can understand it on a weird level, but I can't speak it now. I wouldn't insult you by trying. That's fine. Yeah. At least you can say one word, goodbye. We all say goodbye to in English and Bengali everywhere. So that's fine. Thank you so much, Cecilia. I can't thank you enough for how it was helpful for me, for my team, and TV3 viewer. Definitely, we had a lot of questions to answer, which I was not in any capacity to answer those things. So, Cecilia, thank you so much for coming to TV3, to this platform, to help our British Bangladeshi community, or whoever was watching, is this limit. Thank you for inviting me again. I'm really grateful for the exposure, and any advice, contact me. The details will be somewhere, and thank you again. Thank you. So that's the way we are going to finish this today's program. We are going to invite all TV3 viewers, if it's possible, to come our next program, join us.
and in the meantime, I'm going to speak the rest of the program in Bengali. So, আমরা আমাদের আগামী সপ্তাহে আমাদের ঈদ আসতেছে এবং সেটা হচ্ছে কুরবানির ঈদ, যেটা বলি আমরা ঈদুল আজহা। এবং সেই ঈদুল আজহা হচ্ছে আমাদের আসলে স্যাক্রিফাইস, এবং এই স্যাক্রিফাইসটা আমরা বলবো যে আমাদের ভিতর যে যদি কোনো কিছু খারাপ থাকে, কোনো কিছু যদি দুর্বল থাকে, সেটা যেন আমরা স্যাক্রিফাইস করতে পারি, আমরা যেন ভালো কাজের জন্য আমাদেরকে উৎসর্গ করতে পারি, এই কামনা করি। এবং সবার মধ্যে যেন এটাই আমাদের থাকে, এবং এই আদর্শ নিয়ে যেন আমরা আমাদের বাকি জীবন যাতে কাটাতে পারি। টিভি3 সকল ভিউয়ারকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আপনার সাথে আগামী প্রোগ্রামে আবার দেখা হবে। খোদা হাফেজ। Are you investing in property or looking to buy your first home? Beneco Financial Services offers straightforward mortgage advice, given freely and without obligations with a dedicated team of highly qualified and experienced mortgage advisors. Whether you are a first-time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you. Residential mortgage, limited company mortgage, buy-to-let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance. To book your free consultation meeting, call us today on 0208 050 2478. I help my plants to grow. My performance demands competence. Photography is my passion. Accountancy is my profession. We, Mahbub & Co., a team of dedicated professionals. Mahbub & Co. Accountants.